আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 100 ওভারের ম্যাচ, কিন্তু খেলা হয়েছে মাত্র 45 ওভার 4 বল। পাকিস্তান ব্যাট করতে পেরেছে 30 ওভার 4 বল, বাংলাদেশকে ব্যাট করতে হয়েছে 15 ওভার 1 বল। এবং যেই ম্যাচটা রাত 10টায় শেষ হওয়ার কথা লোকাল টাইম, সেই ম্যাচটা শেষ হয়ে গেছে ঠিক মাগরিবের আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে। এবং ঘটনাটা কিভাবে ঘটলো, আসলে বাংলাদেশ প্রথম ওয়ানডেতে এত সহজে পাকিস্তানকে কিভাবে হারিয়ে দিল, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, তবে খুব ছোট কিছু স্পেসিফিক পয়েন্ট ধরে। আমরা যদি শুরুতেই দেখি, বাংলাদেশ টস জেতার পর যখন ফিল্ডিং নিয়েছিল, আমরা বাংলাদেশের লাইন আপটা দেখে একটু অবাক হয়েছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একেবারে শেষ যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের, সেই ম্যাচটাতে সৌম্য সরকার, যিনি প্রায় 17 রান করে ফেলেছিলেন, সেই সৌম্যকে ড্রপ করা হয়েছে এবং সৌম্যর জায়গায় তানজিদ হাসান তামিমকে ওপেন করার যে দায়িত্ব সেটা দেওয়া হয়েছিল। সেটাতে আমরা অনেকে অবাক হয়েছিলাম যে সৌম্যকে আসলে ডিজার্ভ করেন কিনা দল থেকে বাদ পড়ে যাওয়ার জন্য। তবে টিম কম্বিনেশন ঠিক রাখার জন্য আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং ক্রিকেট বোর্ডের বা টিম ম্যানেজমেন্টের যদি বলতে হয়, কোচিং স্টাফদের যে সিদ্ধান্ত, সেটাকে আমি আসলে সাধুবাদই জানাই। কারণ মাঝে মধ্যে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হয় এবং ভালো পারফর্ম করা সত্ত্বেও টিম ব্যালেন্স ঠিক রাখার জন্য বা কারেন্ট ফর্ম বিবেচনা করে মাঝে মধ্যে কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেটা একটু আনপপুলার হতে পারে। সো সেই রকম একটা সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছিল যে তারা মিডল অর্ডারে আফিফকে রাখবে এবং সৌম্যকে ড্রপ করে তানজিদ হাসান তামিমকে ওপেনারের দায়িত্বটা তারা দিয়েছিল। এবং আরও একটা ইন্টারেস্টিং চেঞ্জ বাংলাদেশ করেছিল, যেটা আরেকটু সাহসিকতার সঙ্গে তারা নিয়েছে, সেটা হচ্ছে নাহিদ রানাকে তারা শুরুতেই প্রথম একাদশে রেখেছে প্রথম ম্যাচটার জন্য। ইন্টারেস্টিং ছিল কলটা, কারণ শরীফুল ছিলেন স্কোয়াডের মধ্যে, শরীফুলকে রাখা যেত, তাকে রাখেনি, নাহিদ রানাকে নিয়ে এসেছেন। এবং পাকিস্তানের বিরুদ্ধে নাহিদ রানার যেই ওভারঅল পারফরমেন্স প্রিভিয়াসলি, আমরা যদি 2024-এ বাংলাদেশের যেই টেস্ট সিরিজটা অনুষ্ঠিত হয়েছিল রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের এগেনস্টে, সেখানে দুটো টেস্টে নাহিদ রানা যে দুর্দান্ত বোলিংটা করেছেন পাকিস্তানের এগেনস্টে, সেটাই কি তার পক্ষে কথা বলেছে কিনা, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয়, মূল যে বিষয়টা টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছিল, সেটা হচ্ছে রিসেন্টলি যে শেষ হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট লিগ, সেই বাংলাদেশ ক্রিকেট লিগে ন্যাশনাল টিমের প্লেয়ারদের কি পারফরমেন্স ছিল সেটার উপর বেসিস করেই কিন্তু এই প্রথম ম্যাচের জন্য তারা একাদশ সাজিয়েছে বলা যেতে পারে। এবং ওয়ার্ম আপ ম্যাচটাতেও কিন্তু তানজিদ তামিম সেঞ্চুরি পেয়েছিলেন, সৌম্য রানের মধ্যে ছিলেন নাই, বিসিএলই হোক কিংবা এই ওয়ার্ম আপ ম্যাচে হোক। সে কারণে হয়তো ফর্মের বিচারেই ইনফর্ম প্লেয়ারদেরকেই একাদশে রেখে বাংলাদেশ তারা এই ম্যাচটা খেলতে নেমেছিল। পাকিস্তান অন্যদিকে তারা 4জন নবাগত প্লেয়ারকে ডেবিউ দিয়েছে আজকে। ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে 4জনের এবং 4জনই ব্যাটার। টপ 6-এর মধ্যে ওই 4জন ব্যাট করতে নেমেছিলেন এবং টসে হারার পর পাকিস্তান যখন ব্যাট করতে নেমেছিল, তখন শুরুতেই কিন্তু এই নতুন প্লেয়ারদের উপরে চাপটা অনেক বেশি ছিল। টপ 3-র 3জনই আজকে অভিষিক্ত ক্রিকেটার। সো অনেক বেশি কাটাছেড়া, অনেক বেশি এক্সপেরিমেন্টেশন পাকিস্তান করেছে এবং আমার মনে হয় সেটারই খেসারত তাদের দিতে হয়েছে। যদিও ওপেনিং স্লটে মাসুদ আকাত এবং আপনার সাহিবজাদা ফারহান, তারা দুজন মিলে প্রায় কাটিয়ে দিচ্ছিলেন প্রথম পাওয়ার প্লেটা, প্রথম 10 ওভারটা। 10ম ওভারের শেষ বলেই প্রথম উইকেটটা পেয়ে যান নাহিদ রানা এবং সেখান থেকে আর পেছনে ফিরে তাকাননি। নাহিদ রানা আজকে একটা রেকর্ড করেছেন, তার প্রথম 5 উইকেট দখল তিনি করেছেন ওয়ানডে ক্রিকেটে। এবং আশা করব তার ষষ্ঠ ম্যাচে যেহেতু প্রথম 5 উইকেট হলটা তিনি পেলেন, বাংলাদেশকে আরও বহু ম্যাচ তিনি এইভাবে হয়তো তার দুর্দান্ত বোলিং দিয়ে জেতাবেন। আজকে নাহিদ রানার সবচেয়ে হাইয়েস্ট গতির যে বল ছিল, সেটা ছিল প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। এবং তিনি যেই ধরনের বোলিং করেছেন, বিষাক্ত বোলিং করেছেন, আমার মনে হয় তার এই ধরনের আগ্রাসী বোলিং, এই ধরনের দুরন্ত গতির বোলিং, সেটা ফেস করতে পাকিস্তান হিমশিম খেয়ে গেছে, তাদের টপ অর্ডার মিডল অর্ডার হিমশিম খেয়ে গেছে। এবং আরও একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমি মাঠেই ছিলাম, ধারাভাষ্যে ছিলাম, সরাসরি খেলাটা দেখার সুযোগ আমার হয়েছে, সেটা নিয়ে কথা বলার সুযোগ হয়েছে বাংলাদেশ বেতারে। নাহিদ রানা যখন বল করতে এসেছিলেন ফার্স্ট চেঞ্জ বোলার হিসেবে, শুরু করেছিলেন তাসকিন এবং মুস্তাফিজ, ফার্স্ট চেঞ্জে মেহেদী হাসান মিরাজ এসেছিলেন এবং অন্য প্রান্তে নাহিদ রানা এসেছিলেন। টানা 7 ওভারের একটা স্পেল তিনি করেছেন, অর্থাৎ তাকে কোনো ব্রেকও দেওয়া হয়নি, তিনি প্রতি ওভারে উইকেট পাচ্ছিলেন একটা করে। এবং এমন ভালো বল করেছেন তিনি, টপ অর্ডার থেকে মিডল অর্ডার শুরু করে পাকিস্তানের প্রথম 5জন ব্যাটারের উইকেটই তিনি নিয়েছেন নাহিদ রানা। এবং সেখান থেকে আসলে পাকিস্তানের ফিরে আসার কোনো চান্স ছিল না। 41 রান কোনো উইকেট না হারিয়ে সেখান থেকে পাকিস্তান 82 রান 9 উইকেটে এই অবস্থায় পড়ে গিয়েছিল এবং 100-র নিচে অল আউট হওয়ার একটা শঙ্কা তাদের হয়েছিল। তবে শেষ উইকেট জুটিতে ফাহিম আশরাফ এবং আবরার, তারা দুজন মিলে 36 রানের একটা পার্টনারশিপ করেছেন। একটা চেষ্টা ছিল তাদের কাছ থেকে, এতগুলো ওভার হাতে রয়েছে, তারা চেষ্টা করছিল যে ইনিংসটাকে যতটা লম্বা করা যায়, তবে পারেননি। 30 ওভার 4 বলের মধ্যেই পাকিস্তান অল আউট হয়ে যায় মাত্র 114 রান করে। এবং এই রানটা চেস করতে বাংলাদেশ যখন নামে, মাত্র 10 মিনিটের একটা বিরতি নিয়ে, কোনো ইনিংস ব্রেকও হয়নি যেহেতু মাত্র 30 ওভার পাকিস্তান খেলেছিল, বাংলাদেশ ম্যাচটা শেষ করে দিয়ে আসে 15 ওভার 1 বলের মধ্যে। এবং সেখানে মূল কারিগরের কাজটা করেছেন তানজিদ তামিম। তিনি তার আরও একটা ওয়ানডে 50 বের করে নিয়েছেন এবং খুবই ভালো ব্যাট করেছেন তিনি। তাকে যে রাখা হয়েছে প্রথম ওয়ানডেতে, তার উপর যে আস্থাটা রেখেছে টিম ম্যানেজমেন্ট সৌম্যকে বাদ দিয়ে, সেই আস্থার প্রতিদান তিনি দিয়েছেন আজকে একটা দুর্দান্ত ইনিংস খেলে। এবং মূলত তার এই অপরাজিত ইনিংসের কারণেই, অপরাজিত 50-র কারণেই বাংলাদেশ খুব সহজে 15 ওভার 1 বলের মধ্যেই 115 রান তারা চেস করে ম্যাচটা জিতে যায়।
একটু বেশি সহজ কি হয়ে গেছে কিনা বাংলাদেশের জন্য এই জয়টা, সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। কারণ এই ম্যাচ কিন্তু প্রতিদিন বাংলাদেশ পাবে না, এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন পাবে না। নাহিদ রানা হয়তো প্রতিদিন আপনাকে 5 উইকেট তুলে দেবেন না, তবে নাহিদকে এই 5 উইকেটটা পাওয়ানোর জন্য একজন ক্রেডিট পাবেন, তাকে ক্রেডিটটা দিতে হবে, এবং তার নাম হচ্ছে মেহেদী হাসান মিরাজ, দ্য ক্যাপ্টেন অফ দ্য বাংলাদেশ ন্যাশনাল টিম। প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। একে তো তার নিজের পারফরমেন্স নিয়ে তিনি চাপের মধ্যে রয়েছেন, দলের মধ্যে তার জায়গাটা ঠিক মতো হয় কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, এবং তার মধ্যে আবার তিনি দলের ক্যাপ্টেন, সুতরাং বাড়তি দায়িত্ব তার উপর আছে। সো সব কিছু মিলিয়ে মেহেদী হাসান মিরাজ টস জিতে যখন ফিল্ডিং নিয়েছেন, আমাদের কাছে মনে হচ্ছিল যে একটা ভালো ব্যাটিং উইকেট, এখানে আসলে আগে ব্যাট করলেও সমস্যা নেই, খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল। তবে পাকিস্তান সেটা ইউটিলাইজ করতে পারেনি। তবে মিরাজ যখন তার বোলারদেরকে চালিয়েছেন আজকে, ফিল্ড সেট আপ যে যা করেছেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। নাহিদ রানা তার প্রত্যেকটা উইকেটের জন্য মেহেদী মিরাজকে আসলে ক্রেডিট দিতে পারেন, কারণ ফিল্ড সেট আপটা খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডসেটের, এবং প্রত্যেকটা ফাস্ট বোলারের জন্য মিরাজ অন্তত একটা করে স্লিপ সাথে রেখেছেন যেন উইকেট টেকিং অপশনটা মিস না হয়ে যায়। এবং সে কারণে কিন্তু যে তাসকিনও যে একটা উইকেট পেয়েছেন, সেটাও কিন্তু ওই স্লিপ কোর্ডনে ক্যাচ দিয়ে তিনি সেই উইকেটটা পেয়েছেন। নাহিদ রানা যে বোলিংটা করছিলেন, তিনি কিপারের কাছে দুটো ক্যাচ গিয়েছে নাহিদ রানার বোলিংয়ে, লিটন কুমার দাস দুটো ক্যাচ নিয়েছেন। এবং এছাড়াও নাহিদের সবচেয়ে ফেভারিট যে উইকেটটা, আমার পার্সোনাল ফেভারিট, সেটা হচ্ছে সালমান আলী আঘাকে যেভাবে আসলে আউট করেছেন তিনি, এবং সালমান আঘা এবং মোহাম্মদ রিজওয়ান, এই দুজন এক্সপিরিয়েন্স ব্যাটারকে নাহিদ রানা যেভাবে আউট করেছেন, সেই দুটো উইকেটই খুবই দুর্দান্ত ছিল। রিজওয়ানেরটা বলতে পারি, শর্ট অফ লেন্থের বল করে যাচ্ছিলেন বারবার নাহিদ রানা, রিজওয়ান সেটাকে ব্যাকফুটে খেলার চেষ্টা করছিলেন, হুট করে একটা ফুলার লেন্থের বল নাহিদ করেছেন, এবং রিজওয়ান কোনো পায়ের কাজ ছাড়াই ব্যাকফুটে থেকেই একটা শট খেলেছেন, নিয়ন্ত্রণের বাইরে শট, আউটসাইড এজ, এবং আউট হয়ে গেলেন তিনি লিটনের হাতে ধরা পড়ে। সালমান আলী আঘাতটাও খুবই দারুণ একটা উইকেট ছিল, কারণ সালমানের জন্য একটা ফরওয়ার্ড শর্ট লেগ ফিল্ডার রাখা হয়েছিল, তানজিদ তামিম হেলমেট পরে সেই জায়গায় দাঁড়িয়েছিলেন, এবং নাহিদ রানা ঠিক তার বডি বরাবর কয়েকটা ভালো বল করেছিলেন, এবং এমন একটা বল ফেন্ড করতে চাইলেন সালমান আলী আঘা, ঠিকমতো তিনি নেগোশিয়েট করতে পারেননি, ব্যাটের কানায় লেগে বলটা ঠিক সরাসরি ওই স্কোয়ার লেগের ফিল্ডারের কাছেই গেছে, সিলি ইনফ্যাক্ট ফরওয়ার্ড শর্ট লেগের যে ফিল্ডারটা তার কাছে গিয়েছে। সো এই ধরনের আনঅর্থোডক্স ফিল্ড সেট আপ, এই ধরনের অ্যাগ্রেসিভ ফিল্ড সেট আপ প্রথম পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পরেও মেহেদী হাসান মিরাজ 9 জন ফিল্ডারকে সার্কেলের মধ্যে রেখেছেন, তখনও কিন্তু পাকিস্তানের মাত্র একটাই উইকেট পড়েছিল। সুতরাং এই যে চাপ প্রয়োগ করার যে প্রসেসটা, এটা কিন্তু খুব ভালো রপ্ত করেছেন মেহেদী হাসান মিরাজ। আজকে খুব ভালো একটা ডিসপ্লে তিনি দেখিয়েছেন, অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন্সির একটা ডিসপ্লে দেখিয়েছেন, সেই সাথে নিজের বোলিংটাও বেশ ভালো হয়েছে, কারণ পাকিস্তানের এই দলটার মধ্যে বেশ কিছু বাহাতি ব্যাটার রয়েছেন। ওপেনিং পজিশনে মাজহার তাকাত রয়েছেন, ওয়ান ডাউনে একজন বাহাতি নামছেন, মিডল অর্ডারে হুসাইন তালাত আছেন, শাহিন শাহ আফ্রিদি আছেন, ফাহিম আশরাফ আছেন, সবগুলো বাহাতি ব্যাটার। সুতরাং তাদের এগেনস্টে কিন্তু মিরাজ তার যে অফ স্পিনিং অপশনটা রয়েছে, যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেটাও তিনি ব্যবহার করেছেন আজকে দারুণভাবে, এবং নিজেও কিন্তু 3টা উইকেট পেয়ে দলের জয়ে একটা ভালো ভূমিকা বা একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে সক্ষম হয়েছেন। সো ওভারঅল একটা ক্লিনিক্যাল প্রফেশনাল পারফরমেন্স ছিল বাংলাদেশের কাছ থেকে। তবে নাহিদ রানার বোলিং পারফরমেন্সটা আসলেই নজর কেড়েছে সবার, এবং বাংলাদেশের হয়ে ঘরের মাটিতে এই ধরনের ফাস্ট বোলিংয়ের ঝলক সেটা কিন্তু আমরা খুব রেয়ারলি দেখি, সেটা করতে সক্ষম হয়েছেন। আমি বলবো যে নাহিদ রানা শেষ 2015তেই আমার মনে আছে মুস্তাফিজ যখন ইন্ডিয়ার এগেনস্টে তার ডেবিউ হয়েছিল, তখন যেই ধরনের বোলিংটা তিনি করেছিলেন 50 ওভার গেমে, প্রথম ম্যাচে 5 উইকেট, পরের ম্যাচে 6 উইকেট, নাহিদ রানার আজকের স্পেলটা কিন্তু ওই ধরনের বিধ্বংসী বোলিংকে মনে করিয়ে দিয়েছে, এবং তিনি আজকে তার গতি দিয়ে এবং তার অ্যাকিউরেসি দিয়ে প্রতিপক্ষকে বধ করে দিয়েছেন। পাকিস্তান আগেও জানতো নাহিদ রানা কঠিন, তবে এখন আরও খুব ভালো মতন জেনেছে যে তাদের মূল শত্রুর নাম নাহিদ রানা। পরবর্তী দুটো ম্যাচে তাদের জন্য তিনি বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন। তো দেখার বিষয় বাংলাদেশ পরবর্তীতে ফলো আপটা কেমন করে। তবে আজকের দিনটা পুরোপুরি বাংলাদেশের ছিল, ডমিনেট করে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে, এবং 1-0-তে 3 ম্যাচের সিরিজটায় এগিয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন নাহিদ রানার বোলিং পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে, বাংলাদেশের 11 সিলেকশনে আপনাদের কোনো সন্দেহ ছিল কিনা, এবং শেষ পর্যন্ত তানজিদ তামিমকে নিয়ে যে কথাটা হয় যে ইজি টার্গেট হলেই তিনি ভালো ব্যাটিং করতে পারেন, এটাও তো একটা স্কিল। তানজিদ তামিমের ব্যাটিংটা আপনারা কীরকম উপভোগ করেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।